Thank you. Good morning to everyone. Today we are going to learn about the enthalpy of reaction and also thermochemical equations. So enthalpy of the reaction এটা আমরা last class একটু শুরু করেছিলাম, but we could not cover up. So today we will cover up and then we will learn how we can write down the thermochemical equations. That means exactly thermochemical equation টা কি জিনিস সেটা আমরা একটু আগে জেনে নিব, তারপরে আমরা কিভাবে যে thermochemical equation গুলো লিখব সেটা হলো এই যে general rules to write thermochemical equations. যে কোনো একটা থার্মোকেমিক্যাল ইকুয়েশন লিখতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। যেমন তোমরা ক্লাস 7 এ বা 8 এ যখন প্রথম কেমিক্যাল ইকুয়েশন লিখতে শিখছো তখন কিন্তু তোমরা কিছু নিয়ম শিখে আসছো। আমরা ওই নিয়মগুলোকে কাজে লাগাবো, কারণ কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল রিঅ্যাকশন যেটা হয় সে একটা রিঅ্যাকশনে কি হচ্ছে না হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা সিম্বল, তারপরে মলিকুলার সিম্বল অথবা সাথে ইকুয়াল, অ্যারো সাইন এরকম কিছু এগুলো ইউজ করে একটা কেমিক্যাল ইকুয়েশন লিখেছি। কিন্তু সেই কেমিক্যাল ইকুয়েশনটাই আসলে কমপ্লিট রিপ্রেজেন্টেশন না। একটা রিঅ্যাকশনে কি হয় সেটাকে যদি আমরা কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে চাই, then we also need some other parameters, that means like as যে এই রিঅ্যাকশনটা আমাদের কত পরিমাণ হিট এনার্জি দিচ্ছে অথবা কত মোল রিঅ্যাকশন করে কতটুকু হিট পাচ্ছি আমরা, অথবা রিঅ্যাকশনটা ঘটার জন্য কতটুকু পরিমাণ হিট আমাদেরকে দিতে হয়। সো we need to also mention that types of forms or that types of parameters also. So first let's start with the enthalpy of a reaction. আমরা লাস্ট ক্লাসে একটা ফিগার দেখিয়েছিলাম, সেটা এরকম করে, এই যে এনথালপি অফ রিঅ্যাকশন এরকম করে একটা ফিগার দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে কোনো একটা রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি, তাহলে এই হলো আমরা যদি কনসিডার করি রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর এই হলো প্রোডাক্টের এনার্জি, তাহলে এনথালপি অফ দ্য রিঅ্যাকশনটা আমরা কি বলবো? জাস্ট difference between the energy of the product minus the energy of the reactants. তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি ডিফারেন্সটা কতটুকু হয় ডেল্টা। তাহলে এই যে প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো হোক না কেন, তাহলে যতগুলো প্রোডাক্ট থাকবে সামেশন অফ দা এনার্জি অফ দা প্রোডাক্টস মাইনাস দ্য সামেশন অফ দা এনার্জি অফ দা রিঅ্যাক্ট্যান্টস। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। তাহলে সেক্ষেত্রে ইভেন কখনো জিরো হতে পারে যদি কিনা সেই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে হয়। কারণ কোনো একটা রিঅ্যাকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে সেক্ষেত্রে আসলে আমরা কনসিডার করি যে রিঅ্যাকশনটা মানে ভিজুয়ালি মনে হয় যে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কমপ্লিট হয় না। তারপরেও আমাদের সেই ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে, যতটুকু রিঅ্যাকশন করে প্রোডাক্ট হচ্ছে ঠিক ততটুকু প্রোডাক্ট আবার রিঅ্যাকশন করে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে। সেক্ষেত্রে আলটিমেটলি আমরা চেঞ্জ ইন এনার্জি অর এনথালপি চেঞ্জ তখন আমরা জিরো পাই। তার মানে সেক্ষেত্রে only that case the energy of the or enthalpy of the reaction will be zero or other any case either positive or negative, এর যে কোনো একটা হতে পারে। ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে সবসময় কি করব যে এনার্জি অফ দা প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ দা রিঅ্যাক্ট্যান্ট অর এনথালপি অফ দা প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ দা রিঅ্যাক্ট্যান্ট। এই যে ভ্যালুটা, এইটা আবার আলাদা একটা জিনিস যেটা আমি অন্যদিন বলেছিলাম। তো এই যে এটাকে বলেছি আমরা এনথালপি অফ রিঅ্যাকশন ডেল্টা এইচ, যে তাহলে এই ভ্যালুটাকে বলছি আমরা এনথালপি অফ রিঅ্যাকশন, দ্যাট মিন্স এনার্জি অফ দা প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ দা রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখন আমরা একটু দেখি লিটারেচার কি বলে, যে থার্মোকেমিক্যাল মেজারমেন্টস আর মেড আইদার এট কনস্ট্যান্ট ভলিউম অর কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, এইটা কেন করা হয়? যে থার্মোকেমিক্যাল মেজারমেন্ট বলতে আসলে যে এর তাপমাত্রা বা তাপের বা চাপের কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে, যে থার্মোকেমিক্যাল মেজারমেন্টস সোজা কথায় যেটা বলা যায় যে এর তাপের পরিবর্তন বা এনথালপির পরিবর্তন, এই এনথালপির চেঞ্জটা কতটুকু হয় সেইটা আমরা মেজার করে থাকি আইদার কনস্ট্যান্ট ভলিউম অর কনস্ট্যান্ট প্রেসার। কারণ কি, যদি কনস্ট্যান্ট ভলিউমে করা হয় সেক্ষেত্রে কি হবে, যে আমাদের এক্সপ্যানশনের জন্য যে পরিমাণ এনার্জি ইউজড হয় বা এনার্জি লস হয় সেই কাজটা আমাদেরকে হিসাব করতে হয় না। জাস্ট ইজিলি উই ক্যান ফাইন্ড আউট
that the how much energy is increasing or what is the change for the energy. So thermochemical measurements are made either at constant volume or constant pressure. তাহলে at constant volume no external work is performed. আমি যেটা অলরেডি বলেছি যে কনস্ট্যান্ট ভলিউম মানে যে এখানে আমরা এর জন্য ওই ভলিউম এক্সপ্যানশন ওয়ার্ক বা যে কোনো একটা বস্তুতে যদি রিভার্সিবলি কিছু পরিমাণ হিট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শিখেছি। তো সেখানে আমরা ইকুয়েশনটা দেখেছিলাম কি যে ডেল্টা ই ইকুয়াল এরকম ছিল কিউ মাইনাস ডাব্লিউ, তাহলে কতটুকু, অথবা কিউ ইকুয়াল যে ডেল্টা ই প্লাস ডাব্লিউ এরকম কিছু। তো সেক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে কিছু পরিমাণ কাজ যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে তার কিছু পরিমাণ কাজ ডিউ টু এক্সপ্যানশন লস হচ্ছে। তাহলে আমরা যদি এই যে মেজারমেন্ট গুলো একটা কনস্ট্যান্ট ভলিউমে করতে পারি তাহলে আমাদের ওই লসটা আর কনসিডার করতে হয় না। সো দ্যাট জাস্ট ইন্টারনাল এনার্জি যতটুকু বৃদ্ধি পাবে ঠিক ওইটাই কিন্তু আমরা এনথালপি চেঞ্জ হিসেবে পাবো। সো at constant volume no external work is performed. The change in internal energy delta E is the heat change in a chemical reaction. তাহলে সরাসরি আমরা কোনো একটা রিঅ্যাকশনের ইন্টারনাল এনার্জির পরিবর্তন যা পাবো সেটাকেই আমরা এনথালপি চেঞ্জ বলতে পারবো। আচ্ছা, at constant pressure both internal energy and work is done because of the expansion or contraction. তাহলে যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারের কথা বলি তার মানে কি, কনস্ট্যান্ট প্রেসার আমরা চাচ্ছি যে ওই গ্যাসের ইন্টারনাল যে প্রেসারটা আছে বা গ্যাস কন্টেইনারে যে প্রেসার আছে সেই প্রেসারটা আর বাড়তে দিব না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি গ্যাসের ভলিউম প্রেসার বাড়ার কথা কিন্তু আমরা প্রেসারটাকে বাড়তে দিব না। তার মানে কি কন্টিনিউয়াসলি এর ভলিউমটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে ভলিউমটা যদি এক্সপ্যান্ড হয় দেন we will find out some energy or কিছু পরিমাণ এনার্জি এই এক্সপ্যানশনের জন্য এনার্জি ইউজড আপ হবে। সো at constant pressure both internal energy and work is done because of the expansion or contraction. তাহলে এক্সপ্যানশন বা কন্ট্রাকশনের জন্য এই যে কাজ সম্পন্ন হবে যদি at constant pressure কনসিডার করি, আর যদি কনস্ট্যান্ট ভলিউম হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এনথালপি যেটা আছে যে at constant pressure কনস্ট্যান্ট ভলিউমে শুধুমাত্র ভলিউম এক্সপ্যানশনের জন্য কোনো কাজ আমাদের হিসাব করতে হবে না, জাস্ট রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ যা হবে বা ইন্টারনাল এনার্জির পরিবর্তন যা হবে সেইটাই আসলে এনথালপি চেঞ্জ হিসেবে পাবো। To study the heat changes for reactions taking place at constant pressure and temperature, chemists have introduced a new term called enthalpy. তাহলে সেই এনথালপিটা কি আসলে, the enthalpy of a system equal sum of the internal energy and the product of its pressure and volume. যে সরাসরি তোমরা এই ডেফিনেশনটা H equal E plus PV এই ডেফিনেশনটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এনথালপি ডেফিনেশন ইজিলি পাবা। সো দ্যাট ইজ দ্য H equal E plus PV, that means the enthalpy of a system equal summation of internal energy plus product of pressure and volume work. তাহলে ইন্টারনাল এনার্জি এন্ড দ্য প্রোডাক্ট অফ ইটস প্রেসার এন্ড ভলিউম, তাহলে প্রেসার এবং ভলিউমের যে এটা মাল্টিপ্লাই সাথে ইন্টারনাল এনার্জি যদি সাম আপ করা হয় দেন দ্যাট ইজ দ্য এনথালপি অফ এ সিস্টেম, যেখানে আমরা ই পি এন্ড ভি আর ইন্টারনাল এনার্জি, প্রেসার, ভলিউম অফ দ্য সিস্টেম রেসপেক্টিভলি এগুলো আমরা সবগুলোই জানি। ই হলো ইন্টারনাল এনার্জি, পি ইজ দ্য প্রেসার এন্ড ভলিউম ইজ দ্য ভি ইজ দ্য ভলিউম অফ দ্য প্রেসার সিস্টেম। আচ্ছা, এ চেঞ্জ ইন এনথালপি, এখন কোন একটা সিস্টেমের এনথালপির পরিবর্তনটা কি? এ চেঞ্জ ইন এনথালপি অ্যাকম্পানিং এ প্রসেস ক্যান বি মেজার্ড অ্যাকুরেটলি এন্ড ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন। আসলে এইটা একটা জিনিস যে কোন একটা সিস্টেমের এনথালপি চেঞ্জটাকে আমরা পারফেক্টলি ডিটারমিন করতে পারি, কারণ আসলে কোন একটা সিস্টেমের এক্সাক্ট এনথালপি, কোন একটা সিস্টেমের মানে পারফেক্ট এনথালপি আমরা ডিটারমিন করতে পারি না। তাহলে আমরা কি করতে পারি যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যাবে তাহলে এই দুইটা স্টেটের পরিবর্তনটা কতটুকু হচ্ছে সেইটা আমরা ডিটারমিন করতে পারি। তাহলে বাই দিস ওয়ে সো ডেল্টা এস চেঞ্জ ইন এনথালপি অ্যাকম্পানিং এ প্রসেস ক্যান বি মেজার্ড অ্যাকুরেটলি এন্ড ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন ডেল্টা এস ইকুয়াল
এইচ অফ প্রোডাক্টস মাইনাস এইচ অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে এই যে এইচ অফ প্রোডাক্টস এবং এইচ অফ রিঅ্যাক্ট্যান্টস আর এই যে এইচ অফ প্রোডাক্টস, এইটা আমরা আসলে কিভাবে হিসাব করব, যে আমাদের যে কোনো প্রোডাক্ট থাকবে, যে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলোর সামেশন নিব, যে প্রোডাক্টগুলোর এনার্জি, ইন্টারনাল এনার্জি এন্ড প্রেসার ভলিউমের মাল্টিপ্লাই নিয়ে, তাহলে ওইটার আমরা এই বের করব, এনথালপি বের করব, প্রোডাক্টসের এনথালপি, তারপরে রিঅ্যাক্ট্যান্টসের এনথালপি বের করে জাস্ট সাম আপ করে দিব, দেন উই উইল গেট দ্য ইফ ডেল্টা ভি ইজ দ্য চেঞ্জ ইন ভলিউম এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, the thermal effect observed will be the sum of the change in internal energy। তাহলে এই যে ইন্টারনাল এনার্জি যেটা আমরা বললাম, যে the thermal effect observed will be if the delta v be the change in volume at constant temperature, যে আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি রিঅ্যাকশনটা হয় সেক্ষেত্রে the thermal effect observed will be the sum of the change in internal energy and the work done in the expansion of the contraction। তাহলে আইসোথার্মাল স্টেটে, আইসোথার্মাল কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ভলিউমটা কিন্তু ফিক্স রাখার কোনো সুযোগ নেই, যে টেম্পারেচার এনার্জি বাড়ছে সাথে সাথে ভলিউমটাও বাড়বে, কারণ উই ওয়ান্ট টু কিপ দ্য টেম্পারেচার ফিক্স, দ্যাট মিন্স আইসোথার্মাল কন্ডিশন। তাহলে আইসোথার্মাল যদি হয় সেক্ষেত্রে আমাদের এই যে ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি, এটাই। তাহলে ডেল্টা ভি যদি কোনোভাবে জিরো হয় তাহলে ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই হয়ে যাবে, কারণ আমরা একটু আগে বললাম যে এইখানে এই যে ডেল্টা এইচ এর ডেফিনেশনটা, যদি এইটা কনস্ট্যান্ট ভলিউমে হয় ডেল্টা ভি ইকুয়াল জিরো, দেন উই উইল গেট ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই, জাস্ট এইটুকু। তাহলে এই পুরো টার্মটা তখন জিরো হয়ে যাবে। আচ্ছা, the heat change in a process is equal to its change in internal energy delta E at constant volume, যেটা অলরেডি বলেছি যে এখানে ইকুয়েশন যদি আমরা ডেল্টা ভি ইকুয়াল জিরো ধরি তাহলে এইটা আর এটা সমান হয়ে যাবে। আচ্ছা, the for reactions involving solids and liquids, আচ্ছা এইটা একটা জিনিস যে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি আমাদের রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ভিতরে কোনো একটা কম্পোনেন্ট সলিড বা লিকুইড থাকে, তাহলে তার ভলিউমের কোনো পরিবর্তন আমরা ভিজিবলি দেখতে পাই না, অথবা ভলিউমের চেঞ্জ যা হয় দ্যাট ইজ ভেরি নেগলিজিবল। মানে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট যদি সলিড বা লিকুইড স্টেটে থাকে তাহলে রিঅ্যাকশনের শুরুতে বা শেষে তার ভলিউমের চেঞ্জ খুব কম পরিমাণে হয়, যে কারণে আমরা এই যে ভলিউমের পরিবর্তন অথবা ডেল্টা ভিটা তখন জিরো কনসিডার করতে পারি। সো ইন দ্যাট কেস উই ডোন্ট নিড টু কনসিডার দ্য ফুল ইকুয়েশন, ইন দ্যাট কেস আমাদের শুধুমাত্র ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই কনসিডার করলেই হবে। তার মানে কোনো একটা সিস্টেমে বা কোনো একটা রিঅ্যাকশনের ভিতরে যদি এনথালপি এবং এনট্রপি, সরি আমি বলছি যে যদি ভলিউমের কোনো পরিবর্তন না হয়, তার মানে যদি রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট যদি লিকুইড অর সলিড থাকে তাহলে তাদের ভলিউমের পরিবর্তন নেগলিজিবল হয়, যে কারণে আমরা এনথালপির পরিবর্তন বের করতে গেলে শুধুমাত্র গ্যাসিয়াস যে কম্পোনেন্ট গুলো আছে সেই গ্যাসিয়াস কম্পোনেন্টের ভলিউম কনসিডার করব এবং সেখানে এনথালপির পরিবর্তন যা আসবে তাই আমরা হিসাব করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বলছি যে আমাদের কোনো রিঅ্যাকশনে যদি রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট লিকুইড বা সলিড থাকে তাহলে সেই কম্পোনেন্ট গুলো আমাদের কনসিডার করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখব। দেখো, the heat of combustion of ethylene at 17 degrees Celsius and at constant volume 17 ডিগ্রি সেলসিয়াস এবং কনস্ট্যান্ট ভলিউমে যদি 332.19 কিলো ক্যালোরি হয়, তাহলে ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন এট কনস্ট্যান্ট প্রেসার। যে কনস্ট্যান্ট প্রেসারে হিট অফ কম্বাসশন কত, ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন এট কনস্ট্যান্ট প্রেসার কনসিডারিং ওয়াটার টু বি ইন লিকুইড স্টেট। তাহলে সেক্ষেত্রে এখন দেখো এই যে আমাদের রিঅ্যাকশনটা, দ্য হিট অফ কম্বাসশন অফ ইথিলিন, আমরা এই রিঅ্যাকশনটা তোমাদের কখনো কখনো পরীক্ষার ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এভাবে বলে দেওয়া হয় কম্বাসশন অফ ইথিলিন, তার মানে তোমরা কিন্তু এইখানে রিঅ্যাক্ট্যান্ট কি প্রোডাক্ট কি সেটা বের করতে পারবা। মানে কি কম্বাসশন অফ ইথিলিন, সোজা কথায় যদি এটা বলে দেওয়া হয়
তাহলে তোমরা একদম চোখ বুজে এরকম করে লিখতে পারবা যে ইথিলিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে ইথিলিনের ফর্মুলা তোমরা জানো, C2H4 বা CH2 ডাবল বন্ড CH2, এ হলো ইথিলিন। তাহলে এই ইথিলিন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা হলো কম্বাসশন। তাহলে এই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে যে প্রোডাক্ট গুলো হবে, মানে কি, যে কোনো একটা অ্যালকেনকে যদি আমরা কিসের সাথে বিক্রিয়া করাই, অ্যালকেনকে যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করি, তাই না, অ্যালকেন যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, অথবা অ্যালকেন অ্যালকিন হাইড্রোকার্বন সোজা কথায়, যদি কোনো হাইড্রোকার্বন যদি অক্সিজেনে পোড়ানো হয়, বার্ন করা হয়, দেন ইউ উইল গেট কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। আবার বলে দেয়া আছে কি, কনসিডারিং ওয়াটার টু বি ইন লিকুইড স্টেট। তার মানে আমি একটু আগে যে কথা বলেছি যে আমরা যদি এর এনথালপি চেঞ্জ হিসাব করতে যাই, তাহলে লিকুইড অথবা সলিড যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে সেটা আমরা কনসিডার করব না। আচ্ছা, তাহলে তা যদি কনসিডার না করি, তাহলে এখানে আমাদের আছে কি C2H4 ইথিন বা অ্যালকিন। তাহলে এই যে ইথিন, এটা রিঅ্যাকশন করছে অক্সিজেনের সাথে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, 2 মোল ওয়াটার তৈরি হচ্ছে, বাট ইন লিকুইড স্টেট। সো we don't need to think about this water molecule, just we will consider the number of moles of this carbon dioxide, oxygen and methane, ethylene or ethene. তাহলে এইখানে যে গ্যাসগুলো আছে এই গ্যাসের নাম্বার অফ মোলস আমরা হিসাব করব। তাহলে আমরা জানি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা এনথালপি যদি হিসাব করতে চাই, এনথালপি অফ দ্য রিঅ্যাকশন আমরা হিসাব করেছিলাম কিভাবে, ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। তাহলে ডেল্টা এন আর টি এই যদি আমাদের ইকুয়েশন হয়, তাহলে ডেল্টা এনটা আমরা বের করব কিভাবে, ডেল্টা এন হলো যে জাস্ট নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস কিভাবে ক্যালকুলেট করছি, জাস্ট এই যে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট হলো 2, কারণ আমরা এখানে পাচ্ছি কি ওয়াটারের নাম্বার অফ মোলস আমরা কনসিডার করব না, কারণ বলে দিয়েছি যে এইটা আমাদের এই এনথালপির পরিবর্তনের কারণ জন্য বড় ফ্যাক্টর নয়, কারণ এইটার ভলিউমটা আসলে খুব পরিবর্তন হবে না, যে কারণে আমরা নাম্বার অফ মোলস কনসিডারেশন বা এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ যখন ক্যালকুলেট করতে যাব, জাস্ট উই উইল অ্যাভয়েড দিস মলিকিউল। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি দেখছি যে নাম্বার অফ মোলস অফ water is 2 mole, that is not considered. So number of moles of products equal number of moles of carbon dioxide, that means 2 moles. আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু সব সময় ব্যালেন্সড ইকুয়েশন হতে হবে। এটা আমরা পরের স্লাইডে বা এই एग्जांपल শেষ হলে দেখাবো যে একটা বিক্রিয়ার বা থার্মাল ইকুয়েশন আমরা কিভাবে লিখি, সেটা তখন আমরা ভালো করে বলবো। তাহলে এই বিক্রিয়াটা তোমাকে আগে কি করতে হবে, যখন এরকম বলে দেওয়া থাকবে দ্য হিট অফ কম্বাসশন অফ ইথিলিন, এটা তাহলে এই রিঅ্যাকশনটা যদি বলে দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা যে ইথিলিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট তৈরি করছে এবং সেই বিক্রিয়াটা কমপ্লিটলি ব্যালেন্সড ইকুয়েশন হিসেবে লিখতে হবে। লিখলা, লেখার পরে নাম্বার অফ মোলস এর ডিফারেন্সটা ডেল্টা এনটা বের করব। তাহলে নাম্বার অফ মোলস হলো দিস ইজ কার্বন ডাই অক্সাইডের 2 মোলস, দিস ইজ দ্য নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস, আর নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস, তাহলে এখানে আছে 1 মোল আর এখানে আছে 3 মোল। সো নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস ইকুয়াল 4 মোল। সো উই ক্যান গেট ডেল্টা এন ইকুয়াল number of moles of products minus number of moles of reactants, that means this is the delta n equal 2 minus 4 equal -2। তাহলে এই হলো, তাহলে এখন টেম্পারেচার কত দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নেই। তারপরে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালু তুমি এখানে 1.987 এটা লিখতে পারো, অথবা এখানে অ্যাপ্রক্সিমেট 2 ক্যালোরি লেখা আছে, তো সেক্ষেত্রে 2 × 10⁻³ ক্যালোরি এটা লেখা যেতে পারে। এন্ড তাহলে এখন ইকুয়েশনটা আমরা লিখে দেই, ডেল্টা এইচ ইকুয়াল -332.19, তারপরে 2 × 10⁻³ এটাকে ক্যালোরিকে কিলো ক্যালোরিতে কনভার্ট করা হয়েছে 2 × 10⁻³ দিয়ে। তারপরে আর কি হলো যে এখানে আমাদের দেওয়া আছে কিলো ক্যালোরি, যে কারণে আমরা এই যে আর এর ইউনিটটাকেও কিলো ক্যালোরিতে কনভার্ট করে নিয়েছি 2 × 10⁻³। আচ্ছা, আর টেম্পারেচার RT ডেল্টা এন,
তাহলে ডেল্টা এন আর টি, তাহলে আর এর ভ্যালু লিখলাম, তারপরে ডেল্টা এন এর ভ্যালু লিখলাম, টেম্পারেচার ভ্যালু লিখলাম। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল, ক্যালকুলেট করে তুমি এখান থেকে যা যা সাবট্রাক্ট করে ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করো, ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো বাই দিস ওয়ে আমরা কিন্তু এখানে এই যে নাম্বার অফ মোলস অফ ওয়াটার অথবা লিকুইড যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টের নাম্বার অফ মোলস আমরা ক্যালকুলেট করিনি। সো দিস ইজ দা, by this way we can calculate the enthalpy of the reaction or enthalpy of a system। যে কোনো একটা সিস্টেমের কথা বলে দিছে, যেহেতু এখানে বলে দিছে ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন, তাহলে এই যে এই রিঅ্যাকশনটা, এই যে ইথিলিনের হিট অফ কম্বাসশনটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে সেটা আমরা বের করলাম এই 333.3 কিলো ক্যালোরি এই। আচ্ছা, তারপরে আর একটা প্রবলেম আছে, দেখো দ্য হিট অফ ফরমেশন অফ মিথেন। আচ্ছা, এখন এই যে হিট অফ ফরমেশন, এটাও কিন্তু আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট ক্লাসে পড়াবো যে হিট অফ ফরমেশনটা কি, অথবা হিট অফ কম্বাসশন কি, অথবা স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন কি, এইরকম এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আর একটু বেশি করে দেখাবো। তবে আমার মনে হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আগে এই চ্যাপ্টারে মানে এই ক্লাসে না করে পরের ক্লাসে করলে একটু ভালো হইতো। তো যাই হোক, আমি একটা রিঅ্যাকশনের কথা বলে দিই, দ্য হিট অফ ফরমেশন। তাহলে হিট অফ ফরমেশনটা মানে কি, যে কোনো একটা কম্পাউন্ড তার এলিমেন্টাল স্টেজ থেকে ফর্ম করলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, দিস ইজ দ্য হিট অফ ফরমেশন। যে কোনো একটা কম্পাউন্ড, অবশ্যই সেটা কি হবে, কম্পাউন্ড হবে অথবা মলিকুল হবে, আমরা মলিকুল বা কম্পাউন্ড বলি। তাহলে সেক্ষেত্রে কোনো একটা মলিকুল তার এলিমেন্টাল স্পিসিস থেকে, এলিমেন্টাল, তাহলে এখানে দেখো এই যে কার্বন সেটা এলিমেন্ট, হাইড্রোজেন সেটাও এলিমেন্ট স্টেজে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই মিথেনটা তৈরি করতে আমাদের কি কি দরকার হয়, কার্বন দরকার হয় আর হাইড্রোজেন দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা অন্য রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু করতে যাব না, এটা যে আমরা মিথেন হয়তো বা অন্য রিঅ্যাকশনের মাধ্যমে ভেঙে আমরা মিথেন তৈরি করতে পারি। যেমন আমরা যদি অ্যালকেন, বড় একটা অ্যালকেনকে ভাঙি, সেক্ষেত্রে আমরা মিথেন পেতে পারি। যে কিভাবে, পাইরোলাইসিস করে আমরা অ্যালকেন পেতে পারি, বাট আমরা সেটা করতে যাব না। আমরা বলছি কি যে হিট মানে ফরমেশনটা মানে হলো যে তার উপাদান, তার মূল স্পিসিস গুলো থেকে যখন আমরা একটা মলিকুল অথবা একটা প্রোডাক্ট তৈরি করব, সেই ক্ষেত্রে তাপের পরিবর্তন কতটুকু হবে, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হিট অফ, তাহলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে, দ্যাট ইজ দ্য হিট অফ ফরমেশন। আচ্ছা, তাহলে এখন দেখো হিট অফ ফরমেশন অফ মিথেন, তাহলে মিথেন তৈরি করতে আমাদের লাগে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে বা ফর্ম করে, the heat of formation of methane at 298 Kelvin at constant pressure is minus 17.890 kilocalorie. Calculate its heat of formation at constant volume. তাহলে কনস্ট্যান্ট ভলিউমে হিট অফ ফরমেশনটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম আমরা, হিট অফ ফরমেশন কার্বন প্লাস হাইড্রোজেন ফর্ম করছে কার্বন ডাইঅক্সাইড, সরি মিথেন। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু এখানে দেওয়া আছে -17.890, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল -17.890 ক্যালোরি। তাহলে এইটা যা দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, তারপরে আর এর ভ্যালু আমরা জানি, দেওয়া না থাকলে আমরা বের করতে পারবো। তারপরে আর কি আছে, যে এই আর এর ভ্যালু 1.987 ক্যালোরি, এটাকে আমরা কিলো ক্যালোরিতে নিলাম। তাহলে 1.987 × 10⁻³ দিয়ে ডিভাইড করে, তাহলে এখন এই যে ইকুয়েশন ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি, তাহলে আমাদের ফর্মুলা এটা। তাহলে ডেল্টা এনটা আমরা কিভাবে করেছি দেখো, এই যে কার্বন কিন্তু সলিড আছে, তাহলে এই সলিডের আমাদের হিসাব করতে হবে না। তাহলে এখানে 1 মোল মাইনাস এইটা হবে না, এটা 0 আর এটা হলো 2, তাহলে 1 - 2, তাহলে এখানে দেখো 1 - 2 ডেল্টা এন পেয়েছি -1, তাহলে -1 আমরা এখানে লিখে দিলাম। সো উই আর গেটিং ডেল্টা ই ইকুয়াল -17, এই যে ডেল্টা ই এর ভ্যালু বসালাম, ডেল্টা এন এর ভ্যালু বসালাম -1, আর এর ভ্যালু বসালাম এবং টি এর ভ্যালু বসালাম 298, সো equal -18.482 kilocalorie. The heat of formation of methane at constant volume is -18.482. So the heat of formation of methane at constant volume is -18.482. Just এটা তোমরা সাম আপ করো তাহলে পেয়ে যাবা।
আচ্ছা, এবারে আমরা শিখব থার্মোকেমিক্যাল ইকুয়েশন। থার্মোকেমিক্যাল ইকুয়েশনটা আসলে কি জিনিস সেটা একটু আগে আমরা জেনে নেই। যে আমরা কেমিক্যাল ইকুয়েশন অথবা কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল ইকুয়েশনটা কি আর কেমিক্যাল রিয়াকশনটা কি, মানে কেমিক্যাল রাসায়নিক পরিবর্তন, কোনো একটা রাসায়নিক পরিবর্তন সেটাকে যদি আমরা তার মলিকুল বা মলিকুলের ফর্মুলা বা সিম্বল এগুলো দিয়ে এবং সাথে ওই ইকুয়াল সাইন অ্যারো সাইন দিয়ে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি একটা রাসায়নিক পরিবর্তনে কি হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কেমিক্যাল ইকুয়েশন। এখন কেমিক্যাল ইকুয়েশনে কখনো কখনো দেখা যায় কি যে একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষণ করে। তাহলে এখন কোনো একটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপের উৎপন্ন হয় অথবা কি পরিমাণ তাপ শোষিত হয় সেটাকে যদি আমরা আমাদের বিক্রিয়ায় রিপ্রেজেন্ট করি তাহলে that types of equation can be considered as thermochemical equations. So thermochemical equation মানে আমাদের কেমিক্যাল চেঞ্জের সাথে সাথে থার্মাল চেঞ্জ কতটুকু হচ্ছে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেই ধরনের ইকুয়েশনকে বলা হবে thermochemical equations. An equation which indicates the amount of change in the reaction or process is called a thermochemical equation. Just simply আমরা কেমিক্যাল ইকুয়েশনে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তা যদি রিপ্রেজেন্ট করি then we can consider that equation is a thermochemical equation. তাহলে এখন এই যে থার্মোকেমিক্যাল ইকুয়েশনটা এটা আমরা কিভাবে লিখতে পারি এবং সেটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, তা আমি আগে একটু দেখাই যে আসলে এই যে একটা কতগুলো রুল আছে আমরা কিভাবে থার্মোকেমিক্যাল ইকুয়েশন গুলো লিখবো। তাহলে এই যে একটা ইকুয়েশন লিখেছি আমি যে হাইড্রোজেন গ্যাস 1 মোল হাইড্রোজেন গ্যাস রিঅ্যাক্টিং উইথ হাফ মোল অফ হাইড্রোজেন গ্যাস ফর্মিং 1 মোল অফ লিকুইড ওয়াটার। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কি যে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং ডেল্টা এইচ এর ভ্যালু -68.32 কিলোক্যালরি। তো এখন আমি যদি এখানে ভুল করে এখানে হাফ মোল 1 মোল হাইড্রোজেন গ্যাস, হাফ মোল অক্সিজেন গ্যাস, এখানে 1 মোল ওয়াটার তৈরি করে লিকুইড না লিখে এখানে যদি গ্যাস লিখে দেই তাহলে কি ধরনের পরিবর্তন তোমরা আশা করতে পারো? তাহলে সেক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি আমার ঠিক থাকবে? নো স্যার। আচ্ছা, কেন ঠিক থাকবে না? কেন? স্যার সলিড বা লিকুইড থাকলে তো ওইটাকে আমরা কনসিডার করব না। হ্যাঁ, এইটা না ওইটা বিষয় না, বিষয় হলো যে তোমার আমরা ডেল্টা এইচটা কি আসলে ওভারঅল পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাই না? ওভারঅল তাপ শক্তির পরিবর্তন কতটুকু হচ্ছে একটা বিক্রিয়ায় সেটাই হলো আমাদের ডেল্টা এইচ। তাহলে এখানে লিকুইড বা সলিড এটা থাকলে যে তাপ শক্তির পরিবর্তনে আমরা হিসাব করব না সেটা নয়, কিন্তু ওই যে শুধুমাত্র আমরা যে ইকুয়েশনটা লিখেছি ওই ইকুয়েশনে কিন্তু দুইটা টার্ম আছে। এই দেখো ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। এই ডেল্টা এন আর টি এইটা হলো এক্সপ্যানশনের সাথে রিলেটেড, তাই না? এইটা তো সব ক্ষেত্রেই থাকবে, তোমার যতগুলো কম্পোনেন্ট থাকুক না কেন প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রেই কিন্তু এই ডেল্টাইটা থাকবে। তো সেক্ষেত্রে তুমি যদি বলো যে স্যার তাহলে লিকুইড বা সলিড যদি থাকে তাহলে সেই কম্পোনেন্ট গুলো আমরা হিসাব করব না, শুধুমাত্র এই যে ভলিউম এক্সপ্যানশনের সাথে সম্পর্কিত যে পার্টটা সেইটা আমরা কনসিডার করব যে এই ডেল্টা এনটা। কিন্তু এই ইকুয়েশনটা যদি আমরা চিন্তা করি ডেল্টা এইচ এর ভ্যালুটা ডেল্টা ই, তার মানে তোমার এই একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা এখানে যদি ওয়াটার লিকুইড না হয়ে যদি সলিড হতো তাহলে কিন্তু এই যে আমরা যতটুকু তাপ শক্তির পরিবর্তন পেয়েছি তার থেকে আলাদা তাপ শক্তির পরিবর্তন মানে পাবো। কেন? কারণটা হলো কি এই লিকুইড ওয়াটারের টেম্পারেচার কত এখানে বলে দিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সলিড ওয়াটারের টেম্পারেচার কত? ডেফিনেটলি লেস দ্যান 0 অর ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে এই সিস্টেমটার টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় সেক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন কি আমরা সমান পাবো? নিশ্চয়ই না।
তাহলে সেক্ষেত্রে আমরা এই যে রিয়াকশনটা দেখাচ্ছি, এই যে রিয়াকশনটা, এখানে তুমি যদি এই একটা রিয়াকশন থেকে যদি গ্যাস পাও, এই যে আমি এখানে দেখাইছি H2 প্লাস হাফ O2 ফর্ম করছে ওয়াটার গ্যাস। তা এখানে দেখতে পাচ্ছি ডেল্টা এইচ এর ভ্যালু -57.8 কিলোক্যাল। এখন এইখানে এইটা যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তাহলে এটা 1 মোল গ্যাস হাফ মোল গ্যাস রিয়াকশন করে আবার 1 মোল গ্যাস তৈরি করছে। তার মানে এই যে ওয়াটার ভ্যাপার আছে, এই ওয়াটার ভ্যাপারটাকে যদি তুমি আর কিসে লিকুইডে কনভার্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি তোমার আরো কিছু পরিমাণ এক্সট্রা এনার্জি বা এক্সট্রা হিট রিলিজ করতে হবে, তাই না? জি স্যার। এই কারণেই কিন্তু যে এই দেখো আমি দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখছি। এইটা হলো হাফ হাইড্রোজেন হাফ অক্সিজেন রিঅ্যাকশন করে গ্যাস ফর্ম করছে, আবার হাফ হাইড্রোজেন হাফ অক্সিজেন রিঅ্যাকশন করে লিকুইড ওয়াটার ফর্ম করছে। তাহলে দেখো দুইটার এনার্জি ডিফারেন্স এখানে কিন্তু সবই সেম। এইখানে মানে 1 মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেন, 1 মোল হাইড্রোজেন 1 হাফ মোল অক্সিজেন। তাহলে এখানে কিন্তু সবই সেম, শুধুমাত্র প্রোডাক্ট দুইটা ভিন্ন স্টেটে। এখন এই রিঅ্যাকশনটা যদি গ্যাসিয়াস ফর্ম করে, গ্যাসিয়াস বা ভেপার তৈরি করে, সেই ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে, লিকুইড হলে সেক্ষেত্রে এনার্জি রিলিজটা আরো বেশি এনার্জি রিলিজ করতে হবে, যে কারণে আমরা বেশি পরিমাণ এনার্জি রিলিজ পাচ্ছি। ডেল্টা এইচ এর ভ্যালু, সাউন্ডটা খুব বেশি হচ্ছে, তোমরা নয়েজ পাচ্ছো? Yes, sir. আচ্ছা দাঁড়াও আমি একটু বলে আসি, স্টুডেন্ট আসছে। ওকে, আচ্ছা তাহলে আমি যে বললাম, যদি আমরা 1 মোল গ্যাস তৈরি করি, ওয়াটার ভ্যাপার তৈরি করি, তাহলে যে পরিমাণ তাপ শক্তি রিলিজ করবে, যদি ওই ওয়াটারটাকেই আমরা লিকুইডে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের আরো কিছু বেশি পরিমাণ হিট রিলিজ করতে হবে। সো দ্যাট যদি কোনো একটা সাবস্ট্যান্স যে লিকুইড বা সলিড বা গ্যাস কোন স্টেটে ফর্ম করছে অথবা কোন স্টেটে রিঅ্যাকশন করছে, সেটা কিন্তু আমাদেরকে মেনশন করে দিতে হবে। তো সেটা হলো আমরা এখানে রুলের মধ্যে লিখব। জেনারেল রুলগুলো কি কি আছে দেখো, দ্য ব্যালেন্সড, এই যে ইকুয়েশনটা আমরা লিখব, সেই ইকুয়েশনটা অবশ্যই ব্যালেন্সড ইকুয়েশন হতে হবে। যে এখানে হিসাব করে দেখো, যতটা হাইড্রোজেন রিঅ্যাকশন করছে ঠিক ততটা হাইড্রোজেন প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, আবার এখানে যতগুলো অক্সিজেন রিঅ্যাকশন করছে ঠিক ততগুলো অক্সিজেন আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি। তাহলে আমাদের সবসময় কি করতে হবে, এই যে থার্মোকেমিক্যাল ইকুয়েশন লিখতে গেলে উই মাস্ট নিড টু ব্যালেন্স দা ইকুয়েশন। কারণ কত মোল রিঅ্যাকশন করে কত মোল প্রোডাক্ট তৈরি করছে এবং তার জন্য কতটুকু এনার্জি চেঞ্জ হচ্ছে, সেটা আমরা মেনশন করছি অ্যাজ এ থার্মোকেমিক্যাল ইকুয়েশন। সো ইউ মাস্ট নিড টু ব্যালেন্স দা ইকুয়েশন। আচ্ছা, তারপরে give the value of delta E or delta H corresponding to the quantities of substance given by the equation। মানে আমরা এখানে যে কথা বলেছি যে যত মোল রিঅ্যাকশন করবে, 1 মোল যদি রিঅ্যাকশন করে, এখানে 1 মোল যতটুকু রিঅ্যাকশন করবে, ব্যালেন্সড ইকুয়েশনে যত মোল রিঅ্যাকশন করবে ঠিক তার করেসপন্ডিং ভ্যালু অফ ডেল্টা H or ডেল্টা E আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে সেটা আমাদেরকে এইভাবে ডেল্টা H or ডেল্টা E হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। মেনশন দা ফিজিক্যাল স্টেট অফ দা রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস। এখন এই যে আমরা এই কথাটা একটু এক্সাম্পলটা বলি নেই, যদি আমরা ইকুয়েশনটা ব্যালেন্স না করলাম, যদি মনে করো এইরকম লিখি, এই যে হাফ মোল সরি 1 মোল হাইড্রোজেন আর 1 মোল, এই বিক্রিয়াটা যদি লিখতাম 1 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে 1 মোল ওয়াটার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পারফেক্ট ইকুয়েশনটা হতো না। কারণ কি, এইখানে অক্সিজেন কিন্তু হাফ মোল অক্সিজেন অথবা একটা অক্সিজেনের অ্যাটম আনরিঅ্যাক্টেড অবস্থায় থেকে যেত।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্ট তাপ শক্তির যে পরিবর্তন হওয়ার কথা সেটা কিন্তু পেতাম না। সো উই মাস্ট নিড টু এক্স্যাক্টলি ব্যালেন্স দ্য ইকুয়েশন এন্ড করেসপন্ডিং কতটুকু এনার্জি তৈরি হবে অথবা রিলিজ হবে অথবা পরিবর্তন কতটুকু হবে, দ্যাট শুড বি মেনশনড ইন দ্য থার্মোকেমিক্যাল ইকুয়েশন। মেনশন দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, যেটা একটু আগে বলেছি যে অবশ্যই রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ফিজিক্যাল স্টেট গুলো মেনশন করতে হবে। কারণ এই দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা প্রোডাক্টটা গ্যাসিয়াস স্টেটে পাই তাহলে তাপশক্তির পরিবর্তন হচ্ছে -57.8 কিলোক্যাল, আর যদি সেটা লিকুইড স্টেটে পাই তাহলে তার তাপশক্তির পরিবর্তন -68.32 কিলোক্যাল। সো কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট অথবা কোনো একটা প্রোডাক্ট কোন স্টেটে আছে সেটা কিন্তু মেনশন করা অবশ্যই দরকার, আদারওয়াইজ তাপশক্তির পরিবর্তন তুমি যদি এখানে বলে দিলা যে এই রিঅ্যাকশনটা লিখে দিলা কিন্তু ডেল্টা এস এর ভ্যালুটা লিখে দিলা -68.32, সো দ্যাট ক্যান নট বি, বিকজ আমরা এখানে দেখছি যে যদি সবগুলো মানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট, দ্যাট মিন্স 1 মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল গ্যাস তৈরি করে, তাহলে শুধুমাত্র -57.8 কিলোক্যাল এনার্জি রিলিজ করে। বাট যদি প্রোডাক্টটা আমরা লিকুইড স্টেটে পাই তাহলে তার এনার্জি আরো বেশি রিলিজ করে, কারণ ওই ওয়াটার গ্যাসকে যদি তুমি ওয়াটার লিকুইডে কনভার্ট করতে চাও দেন ইউ নিড টু রিলিজ মোর হিট। তাহলে ওয়াটার ভ্যাপারকে লিকুইড ওয়াটার কনভার্ট করতে গেলে ডেফিনেটলি উই মাস্ট নিড টু রিলিজ সাম এনার্জি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কি -68.32। আর একটা কি দ্য ফিজিক্যাল স্টেট বললাম, তাহলে ওই সলিড লিকুইড গ্যাস, তাহলে এই যে তিনটা রুল আমরা বললাম এই তিনটা রুল কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, এই তিনটা রুল আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলেই আমরা রিঅ্যাকশন কি করতে পারবো, কেমিক্যাল ইকুয়েশন পারফেক্ট হবে। তাহলে এই যে আমরা লিখলাম এটা আমি অলরেডি দেখিয়েছি বেশ কয়েকবার। তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে হিট অফ রিঅ্যাকশন অর এনথালপি অফ রিঅ্যাকশন। যে একটা রিঅ্যাকশন এটা আমরা অলরেডি শিখেছি, এটা আমার আজকে দরকার নেই। তাহলে আমরা একটু দেখি যে স্ট্যান্ডার্ড হিট চেঞ্জ অর স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। যে কোনো একটা রিঅ্যাকশন, কোনো একটা রিঅ্যাকশন যদি স্ট্যান্ডার্ড স্টেটে হয়, আসলে স্ট্যান্ডার্ড স্টেটটা কি 1 অ্যাটমসফিয়ার প্রেসার এবং রুম টেম্পারেচার যেটা আমরা বলি 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিন। তাহলে কোনো একটা রিঅ্যাকশন যদি স্ট্যান্ডার্ড স্টেটে হয় তাহলে তাপশক্তির যে পরিবর্তন হয় দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। যে কোনো একটা রিঅ্যাকশনে আমরা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন যেটা বলেছি যে একটা রিঅ্যাকশনে 1 মোল প্রোডাক্ট তৈরি হতে, মানে কোনো একটা রিঅ্যাকশন কোনো একটা কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশনে অথবা ব্যালেন্সড রিঅ্যাকশনে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটা হলো আমরা বলেছি হিট অফ রিঅ্যাকশন। তাহলে এই হিট অফ রিঅ্যাকশনটা যদি আমরা সবগুলো কম্পোনেন্ট রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সবগুলো কম্পোনেন্টকে যদি স্ট্যান্ডার্ড স্টেটে কনসিডার করি তাহলে তাপ শক্তির যে পরিবর্তন হয় দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ heat of reaction of standard or standard heat change of standard enthalpy change of a reaction। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা, স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি যে 1 অ্যাটমসফিয়ার প্রেসার এন্ড 298 কেলভিন টেম্পারেচার। সো এই যে কোনো একটা রিঅ্যাকশনের রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট এগুলো যদি স্ট্যান্ডার্ড স্টেটে থাকে তাহলে তাপশক্তির যে পরিবর্তন হবে we can consider that as the standard heat of reaction এবং এইটাকে ডিফাইন করা হয় অথবা ডিনোট করা হয় ডেল্টা এইচ নট দিয়ে। তাহলে ডেল্টা এইচ নট, তাহলে কোনো একটা রিঅ্যাকশনের যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন যদি বলি তাহলে at 298 কেলভিন and 1 atmosphere pressure কোনো রিঅ্যাকশন সবগুলো রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সেগুলোকে আমরা 1 atmosphere pressure এবং 298 কেলভিনে কনসিডার করব। তাহলে সেই বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। সো this is the end of today's class. If you have any question or comment regarding this then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?